হবে গো মোর জীবন ধুতে, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। তোমার বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয়ে কেঁদে মরে। দিও না গো দিও না আর ধুলায় শুতে, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার প্রভাতের অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ শরণাগত। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজ 15ই শ্রাবণ, শনিবার, 1428, ইংরেজির 31শে জুলাই 2021। তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ সপ্তমী, নক্ষত্র অশ্বিনী। সূর্যোদয়ের সময় ভোর 5:11 হয়ে 38 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:14 হয়ে 36 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ দেবগণ। অপরাহ্ন 4:38 গতে নরগণ। শ্রীমৎ গিরি মহারাজের তিরোভাব দিবস আজকে। 1880 খ্রিস্টাব্দে আজকের তারিখে বিশিষ্ট হিন্দি ঔপন্যাসিক মুন্সী প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন। 1920 খ্রিস্টাব্দে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক প্রয়াত হন। 1904 খ্রিস্টাব্দে প্রখ্যাত সাংবাদিক সম্পাদক বিবেকানন্দ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবারে আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য রাত 9:30টার সময়। তাহলে এবার একটু গান শুনে নেওয়া যাক। গানের পর আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবার জন্য ফিরে আসবো আবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। প্রথমে বলি আজকের লিঙ্ক নাম্বার 2। গানের পরে আবার আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে প্রথমে আপনারা জানেন যে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কচের কথা বলছি আপনাদের। কচ এবং দেবযানী, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কটা খানিকটা শুক্রাচার্য অনুমান করেছেন এবং অসুরেরা অসম্ভব ক্রুদ্ধ হয়েছে। তার কারণ কচ যদি সঞ্জীবনী বিদ্যা নিয়ে চলে যায় তাহলে তাদের বিপদ। তারপরে প্রণমিতমারেতে স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতার কথা। নিবেদিতার নানান রকমের কাজকর্ম আপনারা সকলেই জানেন। স্বামী বিবেকানন্দর সে ব্যাপারে যা কিছু উপদেশ, সেই সমস্ত নিয়ে আপনাদের বলবো। তারপর গতদিনের যে হে মহাজীবন, তার কথা বলবো, তার নাম বলবো আজকে, এবং আজকের জন্য নতুন একজন মহাজীবনের কথা। আপনাদের চিঠিপত্রের উত্তর দেব, আর শেষে বাইরে দূরে কন্যাকুমারিকার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। অনুষ্ঠান সূচির পর এবারে পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে তো একটু গান শুনে নিতে হবে আমাদের। সঙ্গে তো নিশ্চয়ই আছেন, সঙ্গে আছেন আপনারা, সঙ্গে আছে 92.7 বিগ এফএম। আমি শুরু করছি শরণাগত পুরাণ চিরন্তন এই পর্ব। এই যে গুরুগৃহের বাইরে বেরোলেই বিপদের আশঙ্কা, অসুরেরা একেবারে ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই কচকে ধরবে।
এই সবকিছু খুব ভালো করে জেনেও কচ বাইরে বেরোলো দেবযানীর জন্য ফুল তুলে আনবে বলে। এটা যদি আপনার খুব অসম্ভব বলে মনে হয় তাহলে বলবো আপনি মশাই মনে মনেও বড় হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, এবং সেক্ষেত্রে প্রেমিকা বা নবপরিণীতার জন্য নিজের কম বয়সের অ্যাডভেঞ্চারগুলো দয়া করে একটু মনে করে দেখবেন। সে যাই হোক, এবারেও অসুরেরা কচকে ধরল, তাকে আগের মতোই কেটে টুকরো টুকরো করলো, তারপর ফেলে দিল সমুদ্রের জলে। যথারীতি কচ ফিরছে না দেখে দেবযানী গেল বাবার কাছে এবং শুক্রাচার্য আবার সঞ্জীবনী বিদ্যা দিয়ে তাকে বাঁচিয়ে দিলেন। সমুদ্রের জল থেকে জীবন্ত হয়ে উঠে এলো কচ। অসুরেরা খুব মুশকিলে পড়ল, না এটা কিছুতেই কিছু করা যাচ্ছে না। তারা এবার একটা অন্য মতলব করল। শুক্রাচার্যের একটু মদ্যপানের অভ্যাস ছিল। না, এমনটা ভাববার কোনোই কারণ নেই যে সে যুগের মুনি ঋষিরা মদ্যপান ইত্যাদি করতেন না। অনেকেই করতেন, সকলেই করতেন, শুক্রাচার্যও করতেন। তো এবারে অসুরেরা কচকে আবার সুযোগ মতো হত্যা করল, তারপর শুক্রাচার্যের মদের সঙ্গে তাকে মিশিয়ে দিল চুপি চুপি। শুক্রাচার্য খেয়ে নিলেন সেই মদ। আবার কচের সন্ধান পাওয়া যাচ্ছে না। দেবযানী এলো তার কাছে। বাবা, আপনি আবার সঞ্জীবনী মন্ত্র পড়ে কচকে বাঁচিয়ে দিন। কিন্তু এইবার তো শুক্রাচার্যের বিরক্ত লাগছে, আর তাছাড়া খানিকটা নেশাও হয়েছে তাঁর। এর মধ্যে এই সমস্ত কাজের কথা শুনতে তো ভালো লাগার কথা নয়। তিনি দেবযানীকে বললেন, এই তো খুব সমস্যা হলো, বারবার কচকে মেরে ফেলা হবে আর আমি সঞ্জীবনী মন্ত্র পড়ে তাকে বাঁচিয়ে দেবো, এ কতদিন চলতে পারে এইরকম? শোনো, আর এসব হবে না। কচ আর 5 জনের মতো মরণশীল, তার মৃত্যু হয়েছে, তার যা পরিণতি হয়েছে তাকে স্বীকার করে নাও, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমাকে বিরক্ত করো না, যাও। দেবযানীও অমনি যাকে বলে এবারে ফোঁস করে উঠলেন, বললেন, এ আপনি কিরকম কথা বলছেন? আমি যে কোনো সাধারণের প্রাণ বাঁচাবার জন্য আপনার কাছে আসিনি। আমি যার জন্য এসেছি তিনি ঋষিবৃদ্ধ অঙ্গিরার নাতি, মহাতপস্বী বৃহস্পতির ছেলে। তার জন্য আমার কষ্ট হবে না? তার জন্য আমি কাঁদবো না? আপনি কি অদ্ভুত কথা বলছেন? বেশ, সে যদি মরে গিয়ে থাকে তাহলে আমারও আর বেঁচে থাকবার কোনো দরকার নেই। আমিও তার মতো মরতে চাই। এইবার কি করবেন শুক্রাচার্য? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, দেবযানীর যে ভালোবাসাটা সেটা কেমন আস্তে আস্তে নানান ঘটনার মধ্যে দিয়ে, নানান উপলক্ষের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। ভারী চমৎকার না? ভারী চমৎকার। সাধে কি আর রবীন্দ্রনাথ আকৃষ্ট হয়েছিলেন এই গল্পটার প্রতি? শেষ করলাম পুরাণ চিরন্তন। এরপর প্রণমী তোমারে 92.7 বিগ এফএম আপনি তোমারে একটা জরুরি বিষয় দিয়ে 92.7 বিগ এফএম শুনছেন শরণাগত। ঠিক এই মুহূর্তে আপনারা সকলেই জানেন শিক্ষা, লেখাপড়া করা ইত্যাদি নিয়ে নানান ধরনের সব কথা চলছে, নানান সমস্যাও আছে। স্কুল কলেজ সব কতদিন হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে। মাধ্যমিক পরীক্ষাটাই হলো না, উচ্চ মাধ্যমিকও তাই। এই নিয়ে মানুষের মনে ক্ষোভ আছে, নিরুপায়তাও আছে। কি বা করা যাবে? বাচ্চা বাচ্চা ছেলেগুলো, মেয়েগুলো, তাদের নিয়ে তো আর ওই রকম অসুখ নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না। কিন্তু আসল কথাটা হয়তো এইসব তর্ক হওয়ার অনেক আগে থেকে আমরা ভুলে মেরে দিয়েছি। সেটা হলো লেখাপড়া মানে কি। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে কি, বেশিরভাগ ক্ষেত্রের কথা বলছি, সত্যি সত্যি লেখাপড়া বলুন, বিদ্যাচর্চা বলুন, যথার্থ মানেতে সেসব কিছু হয়? কথাটা বলতে ইচ্ছে করলো তার কারণ আপনারা তো জানেন নিবেদিতা, স্বামীজির প্রিয় মার্গট, তিনি বিদ্যালয় খুলতে চেয়েছেন মেয়েদের জন্য। মানে কি যে চাননি তিনি সারা জীবন ধরে, সেটাই হলো কথা মানুষের জন্য। এবং সে বিদ্যালয় খোলার উদ্দেশ্যটা কি হবে? কেন বিদ্যালয় খুলবেন? বিদ্যালয় কি হবে? সেই ব্যাপারে তাকে কি উপদেশ দিচ্ছেন তার গুরু? বলবার জন্য ফিরে আসবে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। শিক্ষা নিয়ে কথা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যারা সত্যি সত্যি
পড়তে চান, পড়াতে চান, তাদের কাছে একটা বড় বাধা হয়ে আসে সিলেবাস, তার সঙ্গে জড়িয়ে আছে পরীক্ষা, টপিক। মাস্টারমশাইরা জানেন এসব কি সাংঘাতিক ব্যাপার। শরণাগতের কম বয়সীরাও এসব বুঝবে। সেই সব কিছু দাবিতে যে সত্যিকারের বিদ্যাচর্চা ব্যাহত হয় তাতে কোনো সন্দেহ নেই। তাহলে কেমন হবে মার্গারেট স্কুল? স্বামীজি বলছেন, তোমার প্রাণ যা চায় তুমি সেইভাবে পড়াও। শুধু সামান্য এবিসিডি বা অক্ষর পরিচয় শেখানোটাই তোমার কাজ নয়, ওটাকে লেখাপড়া শেখানো ঠিক বলে না। মার্গারেট, মেয়েদের তুমি যত পারো গল্প বলো, রামপ্রসাদের গল্প, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের গল্প, মা কালীর গল্প। তাদের মনের মধ্যে আধ্যাত্মিকতার বীজ বপন করে দাও। আর এই যে স্কুল, এর জন্য তো তুমি অনেকে সাহায্য চাইছো, যারা পাশ্চাত্যের মানুষ, ইউরোপীয়, তাদের কাছ থেকেও সাহায্য নিচ্ছ, তো তাদের কোনোভাবে ঠকিও না। তুমি বলে দিও, তুমি যে শিক্ষা দিচ্ছ তা প্রথাগত শিক্ষা নয়। ভারতের যে গভীর আধ্যাত্মিক ঐতিহ্য, তার সঙ্গে তুমি তোমার মেয়েদের পরিচয় করিয়ে দিতে চাইছ। আর একটা কথা, তাদের কাছে সাহায্য চাইছ, কিন্তু সে সাহায্য তুমি দাবি করবে, ভিক্ষে করবে না। হ্যাঁ, দাবি করার মতো করে চাও। তাতে যদি কেউ কিছু না দেয়, বুঝবে মা তোমাকে মুক্তি দিলেন, ভিক্ষা নেবার হাত থেকে মুক্তি দিলেন। তুমি মনে রেখো, তুমি তোমার নিজের কাজ করছো না, তোমার মায়ের কাজ করছো। যে কাজ করছো সেটা খুব বড় কাজ, তার জন্য কারোর কাছে মাথা নামাবে না। এইটা আমরা কি মাথায় রাখি সবসময়? স্বামীজি নিবেদিতাকে রামায়ণের গল্প শোনাতেন। এই ধরুন কেমন করে অকাল বোধন চালু হলো তাই নিয়ে স্বামীজি গল্প বলতেন। সে গল্প আমি এই শরণাগত অনুষ্ঠানে আপনাদের অনেক শুনিয়েছি, আবারও শোনাবো পুজোর সময়। সে কথা বলছি না, শুধু একটা গল্প কখনো বলিনি, সেটাই আজকে বলি। মানে স্বামীজি যেভাবে বলেছেন আর কি গল্পটা। বলছেন যে রাম রাবণের যুদ্ধ তো শেষ হয়ে গেল, রাবণ যুদ্ধে নিহত হয়েছে, বিভীষণ সিংহাসন পেয়েছেন। এমন সময় রাবণের বিধবা স্ত্রী মন্দোদরী ইচ্ছা প্রকাশ করলেন, তিনি একবার রামচন্দ্রকে দেখতে চান। হ্যাঁ, যিনি তার পুত্রদের হত্যা করেছেন, তার মহাবীর স্বামীকে হত্যা করেছেন, সামনে দাঁড়িয়ে তিনি একবার সেই রঘুকুল নন্দনকে দেখতে চান। সমস্ত ব্যবস্থা করা হলো, তাকে খুব সম্মানের সঙ্গে রাজসভায় নিয়ে আসা হলো। প্রবেশ করলেন সভায় মন্দোদরী। কোথায় রানী? ইনি তো একেবারে সাধারণ পোশাক পরা একজন বিধবা মহিলা। রাম জিজ্ঞেস করলেন, ইনি মন্দোদরী? হ্যাঁ, ইনি রাবণের সেই গর্বিতা মহিষী মন্দোদরী। সব বৈভব ত্যাগ করে তিনি যে সামান্য বেশে এসে দাঁড়িয়েছেন, তার মহিমায় সকলের মাথা একেবারে নিচু হয়ে গেল। শরণাগত শুনছেন 92.7 বিগ এফএম-এ। এরপর হে মহাজীবন। গতকাল বলছিলাম একজন পণ্ডিত মানুষের কথা, এই 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, তার নাম বলিনি। আজকের দিনে আমাদের পাণ্ডিত্যটা ভাগ ভাগ হয়ে গেছে না? মানে যিনি বিজ্ঞান জানেন তিনি সাহিত্য বা দর্শন জানেন না, আমি বেশিরভাগের কথা বলছি। বা যিনি প্রাচীন যুগের ইতিহাস জানেন, বর্তমান বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন না। যিনি বটানি জানেন তিনি ফিজিক্স জানেন না। কিন্তু বিশেষ করে 19 শতকে আমাদের দেশে এইরকম বেশ কিছু মানুষ জন্মেছিলেন যারা সামগ্রিকভাবে জ্ঞানের চর্চা করতেন। সেখানে বিষয়ের কোনো ভেদাভেদ ছিল না। তারা ছিলেন এক একজন জীবন্ত বিশ্বকোষ। সেই রকম একজন মানুষের কথাই বলেছিলাম গতকালকের হে মহাজীবনে। তার নাম যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধি। তার জন্ম হয়েছিল 20 অক্টোবর 1859 খ্রিস্টাব্দে, আর তিনি প্রয়াত হন গতকালকের তারিখে
30 জুলাই 1900। গানের পর নতুন একজন মহাজীবনের কথা শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। এর আগেও বলেছি, যে কথাগুলো বলেছি আজকে সেই কথাগুলো বলবো না। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম। বাবা মারা গেলেন, বাড়িতে সৎ মা, বাবা এর মধ্যে আবার বিয়েও দিয়ে দিয়েছেন। প্রবল অভাব, কিন্তু আমাদের মহাজীবনে তখন বই পড়ার নেশা ধরে গেছে। ইচ্ছে করলে 10-12 টাকার একটা চাকরি হয়তো জুটে যেতেও পারত, কিন্তু তাহলে বই পড়াটা বন্ধ হয়ে যাবে যে। চলে গেলেন শহরে গিয়ে অঙ্ক শিখবেন, কিন্তু ঘর ছেড়ে চলে এসেছেন, খাবেন কি, থাকবেন কোথায়? এক উকিলের বাড়িতে ছেলে পড়াবার কাজ পেলেন, মাইনে 5 টাকা, আর ওই মূল বাড়ির বাইরে একটা ছোট ঘরে থাকবার ব্যবস্থা। 5 টাকা মাইনে 2 টাকা নিজের জন্য রেখে 3 টাকা পাঠিয়ে দিলেন দেশের বাড়িতে সংসার প্রতিপালনের জন্য। ভয়ানক অভাব, একটা জামা কেনার পয়সা নেই, গরম জামা তো অনেক দূরের কথা। শীতকালে সেই উকিলের বাড়ির ঘরে অসহ্য কষ্ট, অসহ্য। শেষটায় মনে হলো এত কষ্ট করে অঙ্ক শেখার কোনো মানে হয় না, এইভাবে লেখাপড়া হয় না কখনো, লেখাপড়া আমার জন্য নয়। ক্ষোভে দুঃখে অঙ্ক বইটা নিয়ে চলে গেলেন একটা বইয়ের দোকানে, বিক্রি করে দেবো। পেটে দানা পানি না জুটলে আবার অঙ্ক কিসের, লেখাপড়া কিসের? বইটা দেখে দোকানি জিজ্ঞেস করলে, এটা কার বই? আমার। তুমি পড়ো? কি পড়ো? সব খুলে বললেন। বইটা তার হাতে ফেরত দিয়ে সেই বইয়ের দোকানদার বললেন, আমি একটা ছোট স্কুলের হেডমাস্টার, আজ থেকে তুমি আমার স্কুলে অঙ্ক শেখাবে, বেতন 18 টাকা। স্কুলটা ছিল চুনার। গেছেন কখনো? ভারী নির্জন জায়গা, খুব সুন্দর, অন্তত তখন ছিল। নদী, পাহাড়। ক্লাসের ফাঁকে যতটুকু সময় পান বই পড়েন। শান্ত নিরীহ মানুষটি, ছেলেরা খুব ভালোবাসে। তো একদিন তিনি ঘরে বসে বসে বই পড়ছেন, সামনের মাঠে ছেলেরা খুব হইচই করে খেলা করছে, তাতে তার কোনো অসুবিধে নেই। হঠাৎ পাশের ক্যান্টনমেন্ট থেকে একজন গোরা সৈন্য এসে এই চেঁচামেচির জন্য ছেলেদের ধরে পেটাতে আরম্ভ করল। একে সাদা চামড়ায়, তা সৈন্য। ছেলেরা তো মাঠ খেয়ে আত্মনাদ করতে করতে পালাচ্ছে। হঠাৎ তারা দেখল ঘর থেকে বেরিয়ে এসেছেন তাদের সেই শান্ত নির্বিরোধী, সাথে পাঁচে না থাকা মাস্টার মশাই। একটা পোস্ট তুলে নিয়েছেন হাতে, সেইটা দিয়ে সেই গোরা সৈন্যকে এক ঘা। সাহেব একটু রুখে দাঁড়াবার চেষ্টা করতে আরেক ঘা। ছাত্ররা ফিরে দাঁড়িয়েছে। এই মাস্টারমশাইকে তারা চেনে না। এই মাস্টারমশাই একজন নতুন মানুষ হয়ে এসেছেন তাদের সামনে। এই আগুনটাও তো ছিল। অসহনীয় দারিদ্র, জীবনের নানান রকম অভিজ্ঞতা, আর নিজেকে যে কোনো উপায়ে প্রকাশ করবার আগুন তাকে একজন খুব বড় সাহিত্যিক করে তুলেছিল। ভারতীয় সাহিত্য নিয়ে কথা বলতে বসলে এই মানুষটিকে বাদ দিয়ে সে আলোচনা হতেই পারবেন না। শেষ করলাম হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কান পেতে থাকুন। কে বলতে পারে আপনার চিঠিটি আজকে পড়া হবে কিনা। পত্র শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আপনাদের সৌমিত্র বসু এখন পড়বে আপনাদের লেখা চিঠি। প্রথম চিঠি। ঘটনাটি অনেক আগেকার, কাশ্মীরের কোন এক গ্রামের কথা। কয়েক মাইল দূরে এক জাগ্রত দেবী মায়ের মন্দির। একটি বিশেষ তিথিতে সেখানে মেলা বসে। আশপাশের গ্রামের অন্যান্য মানুষের মতোই এই গ্রামের মানুষজন সেখানে গিয়ে থাকেন, আর পূজা অর্চনা মেলা দেখে সন্ধেবেলা সেখান থেকে সকলে নিজের নিজের গ্রামে ফিরে আসেন। এক বছর হলো কি, একটি গ্রামের প্রায় 10-12 জন মানুষ তাদের গ্রামে ফেরার পথে রাস্তায় প্রচন্ড জোরে বজ্রসহ বৃষ্টি আরম্ভ হল।
সকলে একটি ছাউনিতে আশ্রয় নিল, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই, বরং মুহুর্মুহু বজ্রপাত সমানে চলেছে। এখানে থাকলে নির্ঘাত মৃত্যু। সকলে এক বাক্যে স্থির করলেন, আমাদের মধ্যে কেউ একজন পাপী আছে, তার জন্যই ভগবানের এই প্রকোপ। সেই জন্য আমরা এক এক করে সকলেই দূরে ওই গাছের নিচে কিছুটা সময় কাটিয়ে এই ছাউনিতে আবার ফিরে আসব। সকলেই নিরাপদে ফিরে আসে। এবার ওই কোণে বসে থাকা ভীত বিধবা মার কোলে ছোট্ট বাচ্চা, পরীক্ষার পালা। অসহায়, কিন্তু উপায় নেই, দাঁড়ালো সেই গাছের নিচে। কিন্তু কি অবাক কাণ্ড, সঙ্গে সঙ্গে বজ্রপাত। না না না, ওই ছাউনির বাকি সব মানুষের উপর। সঙ্গে সঙ্গেই সকলে মৃত। শুধু ওই দুজন গ্রামে ফিরে আসে, তারাই পাপী নহে। এই কাহিনীটি লিখে পাঠিয়েছেন মধ্যমগ্রাম থেকে রামপ্রসাদ চ্যাটার্জি। চমৎকার কাহিনী, কাশ্মীরের গল্প। খানিকটা লোককথার ধরন আছে এর মধ্যে, কিন্তু শুনতে তো চমৎকার লাগলো, তাই না? পরের চিঠি। আমার ব্যক্তিগত জীবনে একটি অভিজ্ঞতা থেকে যা বুঝতে পেরেছি, গুরু বিনা নাহি পার, গুরু কৃপাহি কেবলম। গুরু দীক্ষা থেকে গুরুর কৃপা বা আশীর্বাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। 2010 সাল জুন মাসে একদিন গভীর রাতে আমি স্বপ্ন দেখছি, একজন জটাজুটোধারী বয়স্ক সাধু আমাকে ডাকছে ও বলছে, তুই এখনো ঘুমাচ্ছিস? সামনে গুরু পূর্ণিমা, দীক্ষা নিবি না? ওঠ, যা দীক্ষা নিতে। এই বলেই চোখের সামনে থেকে সরে গেলেন। আমার ভয় ঘুম ভেঙে গেল। তখন রাত 3টে। আমি তৎক্ষণাৎ মাকে ঘুম থেকে তুলে ঘটনাটা বলি। মা বললেন, যেহেতু আমরা প্রবাসে থাকতাম তাই আমাদের জানা নেই আমাদের কুলগুরু কে। কাকুর সঙ্গে যোগাযোগ করতে যথারীতি সকাল হতেই আমাদের দেশের বাড়িতে জনাই, হুগলি, ফোন করে সব ঘটনা জানাই। উনি বললেন, আমাদের বর্তমান যারা আছেন তারা কেউ দীক্ষিত নন, অতএব ঠাকুরের ইচ্ছা হয়েছে তোমায় দীক্ষা দেওয়ার, তাই তুমি দীক্ষিত হও। কোন এক সময় বাবার কাছে শুনেছিলাম আমাদের কুলগুরু ঠাকুর ওঙ্কারনাথ। আমি সেই দিনই হরিপাল থেকে ডানশপ মহামিলন মঠে গুরুদেব বিঠ্ঠল রামানুজ মহাশয়ের কাছে ঘটনার বিবরণ জানাই ও যথারীতি গুরুদেবের আদেশ মতো গুরু পূর্ণিমার দিন আমিও আমার পরিবার দীক্ষিত হই। দীক্ষিত হবার প্রায় 8 মাস পরে হঠাৎ এক রাতে গুরুদেব আমায় স্বপ্নে বলছেন, খুব সাবধান, তোর পরিবারের মধ্যে মহা বিপদ। মাথা ঠান্ডা রেখে চেষ্টা চালিয়ে যাবি, তবেই বিপদ থেকে মুক্তি পাবি। এখন শুধু নাম করে যা। আমি মাকে সব কথা বলি, আমার পরিবারের সকলে খুবই আতঙ্কের মধ্যে থাকি। দিন 2 পরই রবিবার সকাল 9টা আমার দাদা 3 তলায় উঠেছে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে। ওখান থেকে নিজের ভুলের জন্য একেবারে নিচে এসে আছাড় খেয়ে পড়ল। সম্পূর্ণ শরীর চূর্ণ বিচূর্ণ, পাড়ায় হাহাকার পড়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। অবশেষে অ্যাম্বুলেন্সে করে কলকাতার বিভিন্ন হাসপাতাল রিফিউজ করে। আর এক গুরুদেবের হাসপাতালে, শিশুমঙ্গল, হাজরায়, বিকালে পৌঁছই। সেখানে যথারীতি ইমার্জেন্সি ট্রিটমেন্ট করে আমাদের জানায় রোগীকে বাড়িতে নিয়ে যান, এখানে কোনো বেড খালি নেই। তখন মাথায় বাজ ভেঙে পড়ল, এখন এই রোগী নিয়ে কোথায় যাব? প্রায় রাত 8টা। ঠাকুরকে ডাকছি, গুরুদেব রক্ষা করো। হঠাৎ মনে পড়ল আরো এক গুরুদেবের কথা, যিনি তখন গৌহাটি রামকৃষ্ণ আশ্রমের মঠাধীশ। ওনাকে ফোন করে সব ঘটনার বিবরণ শোনাতে উনি বললেন, তুমি শিশুমঙ্গলে অপেক্ষা করো, আমি দেখছি। যাই হোক, ওর প্রচেষ্টা এবং আশীর্বাদে আমি আমার দাদাকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করতে সক্ষম হই ও 3 মাস বিভিন্ন অপারেশন ও চিকিৎসায় আজ আমার দাদা সম্পূর্ণ সুস্থ ও কাজকর্ম সঠিকভাবে করে চলেছেন। অবশেষে বলি, গুরু বিনা নাহি পার, গুরু কৃপাহি কেবলম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। লিখেছেন বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি থেকে। শেষ হল চিঠিপত্র। এইবার বাইরে দূরে কন্যাকুমারিকা। হ্যাঁ,
কন্যাকুমারিকা বলতে গিয়ে বলছিলাম বিবেকানন্দ রকে যাওয়ার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্টিমারে বেশিক্ষণ লাগে না, মিনিট 10 মতো, কিন্তু যদি সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে দেখতে যান তাহলে আপনার মনে পড়বে যখন এখানে লোকজন ছিল না, বনে জঙ্গলে ভরা ছিল, সেই সময়ে একজন মানুষ ওই শিলার উপরে উঠে ধ্যান করবার টানে ঝাঁপ দিয়েছিলেন এই উত্তাল সমুদ্রে। তিনি একজন সন্ন্যাসী। ওই সেই সন্ন্যাসী, সমুদ্রের উপরে মাঝে মাঝে ভেসে উঠছে তার গেরুয়া রঙের পোশাক। ওই জল থেকে মুখ তুলে তিনি দম নিলেন। ওই তার দুটি হাত দাঁড়ের মতো জলের উপরে আঘাত করতে করতে এগিয়ে চলেছে। সিক্ত বসনে তিনি পাড়ে এসে উঠলেন, উঠে দাঁড়ালেন। সূর্যের আলোয় ঝকঝক করছে তার ভেজা শরীর। সূর্যদেব যেন বন্দনা করছেন তাকে। বিবেকানন্দ রকে পৌঁছল আমাদের স্টিমার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এতক্ষণ কল্পনা করছিলেন স্টিমারে আপনি দেখতে দেখতে যাচ্ছেন সমুদ্র। 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠানে সেই কথাই বলছি আপনাদের। জল কেটে কেটে সে স্টিমার আপনাকে পৌঁছে দিল বিবেকানন্দ রকে। এই নামটা খুব পুরনো নয়, 50 বছর আগেকার। 50 বছর আগে 1970 খ্রিস্টাব্দে এখানে একটি অসাধারণ সুন্দর সৌধ তৈরি করা হয় স্বামী বিবেকানন্দের নামে। সেই থেকে এর নাম বিবেকানন্দ রক। বিশাল একটা চত্বর, শেষ হয়েছে বিবেকানন্দ স্মৃতিসৌধের সামনে এসে। মন্দির, হ্যাঁ মন্দিরই তো, স্বামীজির নামেই মন্দির। বিশাল চওড়া সিঁড়ি উঠে গেছে ওপরে, কালো থামের উপরে দাঁড়িয়ে আছে এই মন্দির। মন্দিরের রং গাঢ় চকোলেট। রামকৃষ্ণ মিশনের যে স্থাপত্যগুলি আমরা দেখি তাদের একটা বিশেষ ধরন আছে না, এই স্থাপত্য সেই ধরনের। যদি বাইরে থেকে ঘুরে ঘুরে মন্দিরটা দেখেন মনে হবে সেই প্রাচীন যুগের মন্দিরগুলোর মধ্যে যেমন একটা গম্ভীর অভিজাত ধরন ছিল, সেই ধরনটা দেখার একটা স্বাদ পাচ্ছেন এর মধ্যে। সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনি তো একবার পরিক্রমা করবেনই, মানে মন্দিরকে বেড় দিয়ে যে রেখেছে যে রাস্তা সেইটা ধরে একবার ঘুরে আসবেন। সে যে কিরকম লাগবে আপনার। মন্দিরের পাশ থেকে পেছন থেকে সমুদ্র, অনন্ত আকাশ আর অনন্ত সমুদ্র, আর সেই অনন্তের বুক থেকে ছুটে আসছে হু হু হাওয়া। বুক ভরে নিঃশ্বাস নিন, মনে হবে একেবারে ভেতরটা পর্যন্ত পবিত্র হয়ে গেল। ভেতরে আসুন। একটাই অনুরোধ, কথা বলবেন না। অবশ্য আমার অনুরোধের কোনো দরকার নেই, পরিবেশটাই এমন, আপনি জোরে কথা বলতেই পারবেন না, কে যেন আপনার স্বর রুদ্ধ করে দেবে। দেখবেন অনেকে চোখ বুজে ধ্যান করছেন। হ্যাঁ, এটা ধ্যানের জন্যই তৈরি। স্বামীজি যেখানে বসে ধ্যান করে জীবনে নতুন আলো পেয়েছিলেন, এ হলো সেই ধ্যানের জায়গা। স্বামী বিবেকানন্দের একটি ব্রোঞ্জের তৈরি মূর্তি আছে। বাইরে একটি সানরাইজ ক্যালেন্ডার আছে। পাথরের উপর ছক করে করে দেখানো আছে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ সূর্যের গতিপথ কেমন করে বদলে বদলে যাচ্ছে। অসাধারণ লাগবে দেখতে, দেখবেন। এই বিবেকানন্দ রকের গায়ে আরেকটি শিলাখণ্ডের উপরে আছে তিরুভল্লুভারের মূর্তি। সেটাও বিশাল, আকাশ স্পর্শী। তিরুভল্লুভার, এই মানুষটির কি পরিচয় দেব? ইনি কবি, কিন্তু শুধু কবি নন, দার্শনিকও বটে। আমাদের যেমন রবীন্দ্রনাথ তামিলনাড়ুতে, তেমনি তিনি, যার কবিতায় নীতিশাস্ত্র, রাজনীতি, দর্শন, জীবনের সৌন্দর্য সবকিছু একসঙ্গে মিশে গেছে। তামিলনাড়ুর মানুষ স্বামী বিবেকানন্দের খুব কাছে প্রতিষ্ঠা করেছেন এই কবিকেও। এই কবিকে নিয়ে আরো কথা, এই মূর্তি নিয়ে আরো কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, কিন্তু আজকে না, আজকে সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে। শেষ করবার আগে মনে করিয়ে নিই আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, আর আমাদের
ফেসবুকের নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত, SOU